এখন আমরা জানি যে রিয়েল নাম্বার যে প্রিসিশন রিয়েল নাম্বার যে কনস্ট্যান্টটা ছিল সেটা কিন্তু দুই প্রকার। আমরা একটু প্রকারভেদগুলো পড়ি। রিয়েল নাম্বার আমরা একটু যাই, এখানে আমরা যদি এটার ডেফিনিশনটাতে একটু যাই, আমরা পার্থক্যটাতে একটু যাই। দেখেন আমরা প্রকারভেদ, অনেকগুলো প্রকারভেদ দেখেছিলাম সেখানে আমাদের চার্টে। এই যে দেখেন, আমরা যদি এই টোটাল ব্যাপারটাকে একটু দেখি, দেখেন দেখেন এই যে রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বার কনস্ট্যান্ট কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে কি সিঙ্গেল প্রেসিশন এবং একটা হচ্ছে ডাবল প্রেসিশন। তো সিঙ্গেল প্রেসিশন আবার দুই প্রকার, ডেসিমেল পয়েন্ট ফর্ম এবং হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। তো এইগুলো আমরা একটু প্রকারভেদটা দেখে ফেলি এবং ডাবল প্রেসিশনটা আমরা একটু দেখে ফেলবো। সো এর জন্য আমরা প্রথমত সিঙ্গেল প্রেসিশনে চলে আসলাম। এটা খুবই সহজ বিষয়, এখানে হচ্ছে দশমিক থাকবে। সিঙ্গেল প্রেসিশনে দশমিক থাকবে, যেমন মনে করেন 90.772, যে কোনো কিছু লিখতে পারেন। আপনি লিখতে পারেন কি 50927 বা এরকম যাই লিখেন না কেন, এগুলো সব হচ্ছে সিঙ্গেল প্রেসিশন। ওকে, বিষয়টা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্মে খুবই গুরুত্বপূর্ণ। এই এক্সপোনেনশিয়াল ফর্মটা একটু ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। তো এক্সপোনেনশিয়াল ফর্মটাকে আমরা একটু ডিটেইলস বোঝার চেষ্টা করব। সো প্রথমত দেখেন, ধ্রুবক, ভগ্নাংশ এবং সূচক থাকবে। তো এক্সপোনেনশিয়াল, যেহেতু এটা এক্সপোনেনশিয়াল ফর্ম, সো আমরা এখানে একটা ভগ্নাংশ লিখি। মনে করেন 0.529 ইন্টু 10⁻³ তাহলে দেখেন এখানে ধ্রুবক, ভগ্নাংশ এবং সূচক থাকবে। তো ধ্রুবক ভগ্নাংশ কোন অংশ? এই যে অংশটা আছে এটা হচ্ছে ধ্রুবক ভগ্নাংশ। দেখেন ধ্রুবক ভগ্নাংশের এই অংশটা হচ্ছে সূচক, ঠিক আছে। দশমিক বিন্দুর পরে অশূন্য সংখ্যা হতে হবে। দেখেন দশমিক বিন্দুর পরে এখানে 10 আছে, বাট দশমিক বিন্দুর পরে কখনোই শূন্য থাকা যাবে না। দশমিক বিন্দুর পরে কি থাকা যাবে না? শূন্য থাকা যাবে না। ব্যাপারটাকে আমি একটু বোঝাই। আমি একটা কোয়েশ্চেন লিখি এখানে, 0.0000532, এটাকে আমরা এভাবে লিখতে পারি 0.532 ইন্টু 10⁻³। আচ্ছা, এখন এই জায়গাটা একটু আমরা লক্ষ্য করি। এখানে দেখেন, এখানে এই যে দশমিক, এই দশমিকের পরে কিন্তু শূন্য থেকে গেল। সো এটাকে প্রথমে আমরা সূচকে কনভার্ট করে দিব। সো এইটা হয়ে গেল আমাদের এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের ধ্রুবক ভগ্নাংশ, এই অংশটা আমাদের ধ্রুবক ভগ্নাংশ। আর সূচক অংশ, এই যে অংশটা হচ্ছে সূচক অংশ, ঠিক আছে। আচ্ছা, তারপর বলা হয়েছে দশমিক ভগ্নাংশের পরে ই থাকবে। ই বলতে এক্সপোনেনশিয়ালকে বোঝানো হয়। মনে রাখতে হবে, দেখেন এক্সপোনেনশিয়াল ফর্ম এবং ডাবল প্রেসিশনে দুইটা অলমোস্ট সেম। পার্থক্য হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মের মধ্যে ই ব্যবহার করি আর ডাবল প্রেসিশনের মধ্যে আমরা ডি ব্যবহার করি। যে দেখেন এখানে বলা হয়েছে এখানে আমরা ডি ব্যবহার করব। দুইটা দ্বারাই বেস 10কে বোঝানো হয়। অর্থাৎ এই যে অংশটা, এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারবো 0.532। তারপর কি বলেছে বসানোর জন্য? ই। সো আমরা লিখবো ই, তারপর তার সাথে এখানে ই বলতে এখানে 10, ই মানে কি 10, আর -3, সো এটা আমরা লিখবো -3। কিন্তু এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে দুই অঙ্কের পূর্ণ সংখ্যা সূচক থাকতে হবে। অর্থাৎ এখানে যে সূচক, এখানে সূচকটা কত? সূচকটা হচ্ছে -3, সূচকটা কি -3, কিন্তু এটা দুই অঙ্ক বিশিষ্ট কিন্তু হয় নাই, দুই অঙ্ক বিশিষ্ট হয় না। এই জন্য এই 3 কে আমরা কি লিখবো? এই 3 কে আমরা লিখবো 03। এই 3 কে লিখবো আমরা 03। এখানে যদি প্লাস হতো, যেমন যদি আমাদের কোশ্চেনটা এরকম হতো, এখানে আমি এখানে আরেকটা প্রশ্ন লিখি। মনে করেন 0.209 ইন্টু 10⁵, তাহলে এটাকে আমরা লিখতাম 0.209 ই, আর এখানে +5। এখানে +5 না লিখে আমরা 0.209 ই5 এভাবেও লিখতে পারি। এই ব্যাপারগুলোকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফর্ম। অর্থাৎ আমরা ভগ্নাংশের পরে, ভগ্নাংশ বলতে এই যে অংশটা আছে, এই অংশটাকে বলা হয় ভগ্নাংশ অংশ। এই যে অংশটা, এই অংশটা হচ্ছে ভগ্নাংশ অংশ। এই অংশের পরে আমরা কি দিব? ই। দেখেন এই অংশের পরে আমরা কি দিয়েছি? এই অংশের পরে আমরা ই দিয়েছি। ই দেওয়ার পরে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা লিখতে হবে, কিন্তু সেটা দুই অঙ্কের পূর্ণ সংখ্যা হতে হবে। কিন্তু দেখেন এটা কিন্তু দুই অঙ্কের হয় নাই। সো এইগুলাকে আমাদের দুই অঙ্ক বানাতে হবে, দুই অঙ্ক বানাতে হবে। সো এখানে ছিল 5, এটাকে লিখবো আমরা 05, এটা হয়ে যাবে 05। আপনি চাইলে প্লাস দিয়েও লিখতে পারেন, সমস্যা নাই, আর দুই অঙ্ক না হলে কিন্তু হবে না। আরেকটা বিষয়, সূচক -38 থেকে +38 এর মধ্যে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেমন?
যেমন আমরা এখানে কি লিখেছি, আমরা এখানে সূচক লিখেছি 3। এখন আমি যদি এটাকে 3 না লিখে 300 লিখে ফেলি, তাহলে এটা কিন্তু এই এক্সপোনেনশিয়াল ফর্মের মধ্যে থাকবে না, এক্সপোনেনশিয়াল ফর্মের মধ্যে থাকবে না। তখন ব্যাপারটা কি হবে, তখন এখানে দেখেন -308 থেকে আমরা +308 পর্যন্ত লিখতে পারি, এইটাও কিন্তু এখানে হচ্ছে না। কিন্তু এটাকে যদি আমি এভাবে না লিখে এই অংশটাকে যদি আমি মনে করেন -60 লিখি, তখন আর সেটা এক্সপোনেনশিয়াল ফর্মে থাকবে না, তখন সেটা চলে যাবে ডাবল প্রেসিশনে। ডাবল প্রেসিশনের মধ্যে পাওয়ার আপনি -308 থেকে +308 পর্যন্ত লিখতে পারবেন। আশা করি ক্লিয়ার। তো যদি এখানে -60 হয়ে যেত, তখন তখন এইটা দেখেন, তখন এটা চেঞ্জ হয়ে যেত, তখন এই মাইনাসটা, তখন এই ডি এর 10 এর পরিবর্তে আমরা লিখতাম ডি। দেখেন আমরা কি বলেছি, আমরা বলেছি যে ই এর পরিবর্তে ডি ব্যবহার হবে, সূচক অংশ 3 অঙ্ক বিশিষ্ট হতে হবে। কিন্তু এখানে সূচক তো আছে 2 অঙ্ক, সূচক আছে 2 অঙ্ক, অর্থাৎ -60 2 অংশ। সো এখানে একটা শূন্য দিতে হবে, দিয়ে এটাকে 3 অংশ বানাতে হবে। প্রকৃতপক্ষে 60 এবং 060 এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। বাট ফোরটার্ন ভাষায় যখন আপনি এক্সপোনেনশিয়াল ফর্ম এবং ডাবল প্রেসিশন ফর্ম লিখবেন, তখন এই তফাৎটা আপনাকে অবশ্যই এখানে মেনশন করে দেখাতে হবে। আশা করি এই সব বিষয় আমরা বুঝতে পেরেছি। ভগ্নাংশ 16 অঙ্ক বিশিষ্ট হতে পারবে ম্যাক্সিমাম, 16 অঙ্কের বেশি হওয়া যাবে না। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি, এতক্ষণ আমরা যা পড়লাম ফরটার্ন ডাটা টাইপ নিয়ে, এগুলার কিছু এক্সাম্পল আমরা একটু দেখে নিব যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এখানে আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখেন, দিস ফলোইং আর ইনভ্যালিড, এখানে আমরা কিছু ডাটা টাইপ লিখব, যেগুলো দেখবো যে এগুলো ভ্যালিড নাকি ইনভ্যালিড। দেখেন এখানে বলা হয়েছে 153.AE8, এটা কেন ইনভ্যালিড? কারণ দশমিকের পরে কোনো অক্ষর ব্যবহার করা যাবে না। এখানে দশমিকের পরে কি চলে এসেছে? দশমিকের পরে চলে এসেছে এ, ইটস এ আলফাবেট এন্ড ইটস টোটালি রং। কোনো আলফাবেট নিয়ে আসা যাবে না, দশমিকের পরে ই থাকবে। ই বলতে হচ্ছে 10 ভিত্তিক একটা মানকে বোঝানো হচ্ছে। এইটার মধ্যে আরো একটা ভুল আছে, সেইটা কি দেখেন, আমরা জানি যে সূচক যে পার্টটা থাকে, এখানে ই আছে মানে এটা এক্সপোনেনশিয়াল ফর্মে আছে, না? তার মানে সূচকীয় পার্টটা কি হতে হবে? সূচকীয় পার্টটা হচ্ছে আপনার 2 ডিজিটের হতে হবে। তাহলে এই ব্যাপারটা যদি এরকম হতো 153, তারপর হচ্ছে আপনার ই 8 এর পরিবর্তে 08, তখন এটা হচ্ছে সঠিক, তখন এটাকে আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা বাকি ভুলগুলো একটু দেখে নিই, বাকিগুলার। এখানে দেখেন, এখানে একটা অ্যাস্টারিক্স আছে, এখানে এটা অ্যাস্টারিক্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তাই এটা ভুল। অ্যাস্টারিক্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তাই এটা ভুল, এটা অ্যাস্টারিক্স হবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে হচ্ছে কি করা হয়েছে, এখানে হচ্ছে ই এর পরে কোনো, দেখেন ই এর পরে যা থাকবে সেটা হচ্ছে সূচকীয় অংশ। আমরা কি জানি? আমরা জানি যে ই এর পরে যা থাকবে সেটা হচ্ছে সূচকীয় অংশ, আর এখানে সূচকীয় অংশে কোনো কি নাই? অঙ্ক নাই। যেহেতু অঙ্ক নাই, তার মানে এটা কোনো সূচকীয় অংশই নয়, তো ওখানে ই ব্যবহার করা যাবে না, দ্যাট মিন্স এটা টোটালি রং। আচ্ছা, এখানে দেখেন দুইবার দশমিক ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু পাওয়ার হিসেবে থাকবে যে 5.5, এটা কিন্তু সূচক বা সূচকীয় অংশ কোনো ভগ্নাংশে থাকা যাবে না। সো এটাও ভুল, ওকে। তারপরে কি বলেছে দেখেন, এখানে ই এর পরে কি আছে? ই এর পরে 954, এটা তো হওয়া যাবেই না ভাই। কারণ কি? কারণ আমাদের -38 থেকে +38 এর মধ্যে হতে হবে। -38 থেকে আমরা এক্সপোনেনশিয়াল ফর্ম অনুযায়ী আপনার -38 থেকে +38 এর মধ্যে হতে হবে, বাট এটা হয়ে গেছে 954। সো এত বড় অংশ কোনোভাবেই নেওয়া যাবে না। সো এখানে আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো সবগুলোই হচ্ছে ভুল। এখানে একটা কমা ব্যবহার করা হয়েছে, কমা কখনোই গ্রহণযোগ্য নয়, কমা ব্যবহার করা যাবে না। যদি কমা ব্যবহার করি তাহলে এটা অবশ্যই ভুল, এখানে কমা হবে। ওকে, সো আরো আছে, দেখতে পারেন এখানে কি বলছে, দশমিক যুক্ত অংশ সূচক গ্রহণযোগ্য নয়। দেখেন এখানে ই এর পরে আবার 8, ওকে, বাট এর পরে কি আছে? দশমিক। ভাই এখানে দশমিক থাকা যাবে না, সূচকীয় অংশ ভগ্নাংশ হতে হবে, আমি পড়েছি কিন্তু মনে আছে, সেটা অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, সো এগুলো আমরা আশা করি বুঝতে পেরেছি।
ওকে, সো আমরা এগুলা নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি, আমরা একটু সামনে আগাই। আচ্ছা, এখন আসেন চলক, ভেরিয়েবল। সো ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে যার মান পরিবর্তন হয়। যেমন দেখেন, নাম চলক বা শুধু চলক হচ্ছে ডাটা সংরক্ষণের স্মৃতিস্থানকে নির্দেশ করার জন্য বিশেষ নিয়মে লিখিত একটি নাম প্রোগ্রাম নির্বাহের সময় ওই সকল নামযুক্ত স্থানের ডাটা পরিবর্তন করা যায়। এত কঠিন না করে হচ্ছে ফোরট্রান প্রোগ্রামিং এর সময় যে সকল ডাটার মান পরিবর্তন হয় সেটি হচ্ছে চলক। চলক মানে যার ডাটার মান পরিবর্তন হবে, সহজ বিষয় এইটাই, এখানে অতিরিক্ত কিছু নাই। অন্য কথায় ভেরিয়েবল নেম হচ্ছে ডাটা সংরক্ষণের জন্য ব্যবহৃত স্মৃতিস্থানের নাম, যে স্থানে ডাটা প্রোগ্রাম নির্বাহের সময় পরিবর্তন করা যায়। পরিবর্তন হলে চলক, না হলে কনস্ট্যান্ট ধ্রুবক। পরিবর্তন হলে চলক, না হলে ধ্রুবক। চলো, চলক লেখার অনেকগুলো নিয়ম আছে। আমরা এতক্ষণ আলোচনা করেছি ধ্রুবক লেখার নিয়ম নিয়ে, কিভাবে ধ্রুবক গুলাকে লিখতে হয়, ধ্রুবকের যে স্পেসিফিকেশন গুলো আছে, সরি ক্লাসিফিকেশন গুলো আছে, সব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব চলক নিয়ে। সো চলক কি সেটা আমরা জেনেছি, তো আমরা একটু জানবো যে চলক লেখার নিয়মগুলো কি কি। প্রথম বিষয়টা হচ্ছে চলক হচ্ছে 1 থেকে 6 ক্যারেক্টার বিশিষ্ট হতে পারে, তবে ফোরট্রান 1995 এ 1 থেকে 31 ক্যারেক্টার পর্যন্ত হতে পারে। তো 1 থেকে 6 ক্যারেক্টার হতে পারে, এর মানে কি? এর মানে হচ্ছে ক্যারেক্টার ম্যাক্সিমাম 6টা থাকবে। যেমন আপনি যদি একটাকে চলক হিসেবে নিতে চান, মনে করেন আপনি চলক লিখলেন 1 2 3 4 5 6, এটা চলক। ওকে, সমস্যা নাই, এটা নেওয়া পসিবল, এটা নেওয়া পসিবল, মানে ফোরট্রান 77 এ নেওয়া পসিবল। কিন্তু আপনি যদি এটাকে লিখেন 1 2 3 4 5 6 7, এটা ভুল, এটা ভুল। আপনি লিখতে পারেন আমার নাম, যদি আমি আমার নাম লিখি SUDIPTA, তাহলে এখানে দেখতে পাচ্ছি টোটাল কয়টা ডিজিট আছে? 7টা। মানে এখানে টোটাল আলফাবেট আছে 7টা, ডিজিট না, আলফাবেট আছে 7টা। সো এটাকে চলক হিসেবে ব্যবহার করা যাবে না, 77 এ ব্যবহার করা যাবে না, বাট অবশ্যই সেটাকে 95 এ ব্যবহার করা যাবে। আই হোপ ক্লিয়ার, ঠিক আছে? আর আমি যদি শুধু এতটুকু অংশ লিখি সুদীপ, তাহলে অবশ্যই এই অংশটা আপনি চলক হিসেবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপরে কি বলেছে দেখেন, এ থেকে জেড, এ থেকে জেড, তারপর হচ্ছে স্মল এ থেকে জেড, তারপরে হচ্ছে 0 থেকে 9 এবং ফাঁকা স্থান ব্যবহার করা যাবে। তার মানে এই যে এই দুইটা অংশ কিন্তু আমাদের কি ছিল? এটা ছিল আমাদের আলফাবেটিক ক্যারেক্টার, এইটা ছিল আমাদের নিউমেরিক ক্যারেক্টার। এই ক্যারেক্টার গুলাকে আমরা কি করতে পারি? এই ক্যারেক্টার গুলাকে আমরা চলক হিসেবে ব্যবহার করতে পারি। তবে আমাদের যে স্পেশাল ক্যারেক্টার গুলা ছিল সেইগুলোকে আবার চলক হিসেবে ব্যবহার করা যাবে না। তবে তবে ফাঁকা স্থান, আমরা যে স্পেস বাটন দিয়েছিলাম ওইটাকে ব্যবহার করা যাবে। আরেকটা হচ্ছে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, তবে সেটা হচ্ছে শুধুমাত্র 1995 ভার্সনে। আন্ডারস্কোর ব্যাপারটা কি সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, ঠিক আছে? সো এইগুলো আমরা চলক হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, প্রথম ক্যারেক্টার অবশ্যই অবশ্যই অক্ষর হতে হবে, এই ব্যাপারটাকে আমরা একটু বুঝি। মনে করেন আমরা একটু আগে একটা কথা বলেছিলাম, মনে আছে যে 1 2 3 4 5 6, এই যে এটাকে আমরা একসাথে ক্যারেক্টার হিসেবে মানে চলক হিসেবে ব্যবহার করতে পারি। 3 4 5 6 এটাকে চলক হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু না, এটাকে আমরা তখনই ব্যবহার করতে পারবো যদি প্রথমটা একটা কি হয়? আলফাবেট হয়। মানে আমরা যেটা একটু আগে বলেছিলাম যে 6টা ক্যারেক্টার হলেই আপনি, মানে 6টা ডিজিট থাকলে সেটাকে আপনি ক্যারেক্টার মানে চলক হিসেবে ব্যবহার করতে পারবেন, যদি তার প্রথমটা মানে প্রথম ব্যাপারটা বা প্রথম মানটা যদি কোনো একটা আলফাবেট হয়, অক্ষর হয়, তখনই আপনি ব্যবহার করতে পারবেন। তার মানে আপনি এই যে সুদীপ, আমরা একটু আগে একটা শব্দ লিখেছিলাম, আমার নামকে ছোট করে দিয়েছিলাম, এইটাকে কিন্তু আপনি অবশ্যই আপনি কি করতে পারবেন? চলক হিসেবে ব্যবহার করতে পারবেন, কারণ এখানে প্রথমটা কি? অক্ষর, পরের গুলো আপনার মানে প্রথমটা আলফাবেট, পরের গুলো আলফাবেট হতেও পারে, আবার আপনার ডিজিটও হতে পারে, কোনো সমস্যা নেই, বাট ফার্স্ট ডিজিট মাস্ট বি আলফাবেট। প্রথম ক্যারেক্টার অবশ্যই কি হতে হবে? অক্ষর হতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তার মানে 1 2 3 4 5 6 এটাকে ব্যবহার করা যাবে না, এটাকে বাদ দিয়ে যদি আমি এখানে এস দিই বা যে কোনো একটা আলফাবেট ইউজ করি, তখন সেটাকে আমরা চলক হিসেবে ব্যবহার করতে পারবো। আপনি সম্পূর্ণ ক্লাস না দেখে 1 লাইন 2 লাইন দেখলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন না। আচ্ছা, তারপরে আমরা আসি
কিবোর্ড বা লাইব্রেরি ফাংশনকে, দেখেন কিবোর্ড বা লাইব্রেরি ফাংশনকে চলক হিসেবে ব্যবহার করা যাবে না। এখন আপনার মনে প্রশ্ন আসবে, ভাই কিবোর্ড ব্যাপারটা কি, লাইব্রেরি ফাংশন ব্যাপারটাই বা কি? দেখেন, যখন ফোরটার্ন প্রোগ্রামটা বিল্ড আপ করা হয়েছে তখন ফোরটার্নের মধ্যে কিছু ডিফল্ট ওয়ার্ড সেট আপ করে দেওয়া হয়েছে যেগুলো ফোরটার্ন ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে। যেমন আমরা যখন একটা প্রোগ্রাম নিয়ে কাজ করি তখন আমরা প্রোগ্রামটাকে প্রথমে স্টার্ট করি, তারপর সবার লাস্টে এসে আমরা এটাকে স্টপ করি, তারপর আমরা এন্ড করি। এই যে ব্যাপারগুলো না, এগুলো ফোরটার্নের মধ্যে ডিফল্ট হিসেবে সেট করে দেয়া থাকে, ডিফল্ট হিসেবে সেট করে দেয়া থাকে। তার মানে এই যে ব্যাপারগুলো, এইগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন বা কিওয়ার্ড। এইগুলোকে আপনি কখনোই স্টেটমেন্ট হিসেবে চলক হিসেবে ব্যবহার করতে পারবেন না। দেখেন, আমি যদি স্টার্ট বলি, একটু লক্ষ্য করি, START স্টার্ট। সো এটা কিন্তু এই যে প্রথম দুইটা শর্তই কিন্তু ফুলফিল করেছে, অর্থাৎ এটা 1 থেকে 6 ক্যারেক্টার বিশিষ্ট হয়েছে। ওকে, কারণ এখানে ক্যারেক্টার আছে 5টা। ওকে, আবার প্রথম ক্যারেক্টার কি হয়েছে, প্রথম ক্যারেক্টার S অর্থাৎ আলফাবেট। তার মানে এটা কিন্তু একটা চলক হওয়ার কথা ছিল, চলক হওয়ার কথা ছিল, কিন্তু হবে না। কেন হবে না? কারণ এটা কি হয়ে গেছে, এটা কিওয়ার্ড অথবা লাইব্রেরি ফাংশন হয়ে গেছে। কিওয়ার্ড মানে লাইব্রেরি ফাংশন। সো কিওয়ার্ড বা লাইব্রেরি ফাংশনকে কখনোই চলক হিসেবে ব্যবহার করা যাবে না। এইগুলো হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন। আরো আছে যেগুলো সামনে গিয়ে আলোচনা করব, ওইগুলাকে আপনি লাইব্রেরি ফাংশন মানে চলক হিসেবে ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, সো এই নিয়মগুলো মনে রাখবেন, এগুলো হচ্ছে ফোরটার্ন ভাষায় চলক লেখার নিয়ম। যদি প্রোগ্রামে চলকের ডাটা টাইপ ঘোষণা করা না থাকে তবে কম্পাইলার ওই চলককে সাংখ্যিক চলক হিসেবে ধরে নেয়। এই ব্যাপারটাকে আমরা একটু বলছি, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, প্রোগ্রামে চলকের ডাটা টাইপ, চলকের ডাটা টাইপ বলতে কি, চলকের ডাটা টাইপ বলতে কি, যেমন আমার নাম কি, সুদীপ্ত। একটু লক্ষ্য করি আমরা, সো আমি সুদীপ্তকে সুদীপ বানাই দিলাম, কারণ হচ্ছে 6 ডিজিট ম্যাক্সিমাম হতে হবে, ক্যারেক্টার 6টা হতে হবে। সো এই যে দেখেন, এইটা কিন্তু কি, এইটা ইন্টিজার নাকি রিয়েল সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু দেখেন কি বলেছে, যদি প্রোগ্রামে চলকের ডাটা টাইপ ঘোষণা করে না থাকে তাহলে কম্পাইলার ওই চলকটাকে সাংখ্যিক চলক হিসেবে ধরে নেবে এটা সাংখ্যিক চলক। সাংখ্যিক চলক মানে আমরা জানি কি যে 0 থেকে 9 পর্যন্ত এইগুলাকে আমি সাংখ্যিক চলক বলি। এগুলোকে সাংখ্যিক চলক এটাকে ধরে নিবে, এটাকে সাংখ্যিক চলক ধরে নিবে। এবং চলকের প্রথম অক্ষর যদি IJKLMN হলে, দেখেন একটু লক্ষ্য করে এই লাইনটাকে আমরা একটু বোঝাই। আচ্ছা, এই ব্যাপারটা সব থেকে গুরুত্বপূর্ণ। দেখেন, চলকের প্রথম অক্ষর IJKLMN অর্থাৎ I থেকে N পর্যন্ত, এখানে টোটাল 6টা আলফাবেট আছে। এই আলফাবেটকে পূর্ণ সংখ্যা চলক হিসেবে অটোমেটিক কাউন্ট হবে। আর এই 6টা ব্যতীত বাকি যে 20টা আছে, অবশিষ্ট 20টি হচ্ছে রিয়েল, আর এইগুলো হচ্ছে ইন্টিজার। একটু লক্ষ্য করি, আমরা ফরটার্ন ডাটা টাইপ 3 ধরনের ডাটা টাইপ পড়েছিলাম। রিয়েল মানে নিউমেরিকের মধ্যে 3 ধরনের, একটা হচ্ছে রিয়েল, একটা হচ্ছে ইন্টিজার এবং একটা হচ্ছে কমপ্লেক্স। সো যদি আমাদের ডাটা টাইপ মেনশন করে না দেয় তাহলে কম্পাইলার মানে যে অনুবাদক প্রোগ্রামটা আছে যেটা ফরটার্ন ভাষাটাকে কম্পিউটারের বাইনারি ভাষায় কনভার্ট করবে, ওইটাকে অটোমেটিক্যালি সাংখ্যিক চলক হিসেবে ধরে নেবে। তো এই সবগুলো কিন্তু সাংখ্যিক চলক হিসেবে ধরে নেবে। এখন যদি সেটা I থেকে N পর্যন্ত এই 6টা হয় তখন সেটা হয়ে যাবে ইন্টিজার, এবং এগুলো কম্পিউটার অটোমেটিক কাউন্ট করবে ইন্টিজার। এবং এইগুলো ছাড়া বাকি যা থাকবে সবগুলোই কি হয়ে যাবে, রিয়েল হয়ে যাবে। আচ্ছা, সর্বদা অর্থপূর্ণ চলক নাম ব্যবহার করা উচিত, অর্থপূর্ণ নাম চলক আপনাকে ব্যবহার করতে হবে। এখন ব্যাপারটাকে একটু বোঝাই। মনে করেন আপনি যোগফল নির্ণয় করবেন, ঠিক আছে, আপনি যোগফল নির্ণয় করবেন পূর্ণ সংখ্যার 1 2 3 4 5 6, আমি একটা প্রোগ্রাম লিখি এখানে। মনে করেন আপনি 1 2 3 4 এভাবে আপনি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করবেন। এখন এই সংখ্যাগুলোর মধ্যে কিন্তু এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, এগুলো কি পূর্ণ সংখ্যা। সো আমরা যখন এই প্রোগ্রামটা করব তখন সবার প্রথম আপনাকে এটা মেনশন করে দিতে হবে যে ইন্টিজার সাম। দেখেন, ইন্টিজার সাম মানে হচ্ছে যোগফল, ইন্টিজার সাম মানে হচ্ছে পূর্ণ সংখ্যার যোগফল। অর্থাৎ আপনারা যখন এই সামটা যখন আপনি করবেন
তখন আপনাকে এটা মেনশন করে দিতে হবে পূর্ণ সংখ্যার সাম। এখন মনে করেন আমি আরেকটা প্রোগ্রাম লিখলাম 1 + 1/2 + 1/3 + 1/100। এইটার ক্ষেত্রে ইন্টিজার সাম লেখার কোনো দরকার নাই, কারণ এটা ভগ্নাংশ। সো যদি পূর্ণ সংখ্যার যোগফল আপনি নির্ণয় করেন, তাহলে সেটা অবশ্যই মেনশন করে দিতে হবে যে এটা পূর্ণ সংখ্যার যোগফল আপনি নির্ণয় করতেছেন। আর আমরা যখনই কোনো একটা প্রোগ্রামের মধ্যে ডু লুপ ব্যবহার করব, ডু লুপ কি সেটা আমরা একটু পরে জানবো, যে লুপটা বারবার রিপিট হয় আর কি, একই প্রোগ্রাম রিপিট হয়, তখন সেখানে একটা পূর্ণ সংখ্যা কিন্তু লিখতে হয়। সেই পূর্ণ সংখ্যাগুলোর 6টা হচ্ছে এইগুলা, মানে এই 6টার মধ্যে যে কোনো একটা নিয়ে আপনি হচ্ছে ওই প্রোগ্রামটাকে রান করতে পারবেন। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন এরে এবং সাবস্ক্রিপ্টেড ভেরিয়েবল। এরে ভেরিয়েবল ব্যাপারটা কি, একটু সহজ বিষয় আমি একটু বলি। মনে করেন আমরা ফরট্রান ভাষায় যখন চলক ব্যবহার করি, বা আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যখন চলকগুলা ব্যবহার করি, মনে করেন আমরা একটা প্রোগ্রাম না, মনে করেন আমরা একটা বাস্তব জীবনে আমরা একটা সাধারণ একটা গাণিতিক সমস্যার সমাধান করব। সেখানে আমার 5টা চলক দরকার। তো আমরা হিসাবে সুবিধার জন্য এটাকে আমরা এভাবে ধরে নিই, x2 x3 এভাবে আমরা ধরে নিই। এই যে ব্যাপারগুলো, এগুলোকে যখন আমরা ফরট্রান ভাষায় লিখবো, তখন এটা হয়ে যাবে এরকম। এই ব্যাপারগুলো আসলে মানে কম্পিউটারে বুঝে না, কম্পিউটার তার নিজস্ব ভাষা বোঝে এরকম। আরো পড়বো, আমরা যখন ফরট্রান এক্সপ্রেশন পড়বো, তখন একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনকে কিভাবে আমরা ফরট্রান এক্সপ্রেশনে কনভার্ট করতে পারি সেই নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। আই রিপিট, যখন আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনকে ফরট্রান এক্সপ্রেশনে কনভার্ট করব, তখন আমরা তখনই ফরট্রান ওই প্রোগ্রামগুলো বুঝতে পারে। এই যে ব্যাপারগুলো, এগুলোকে বলা হয় এরে, অর্থাৎ কতগুলো নির্দিষ্ট সংখ্যক এক জাতীয় ডাটা সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি পদ্ধতি হচ্ছে আমাদের এরে। ব্যবহৃত একটিমাত্র চলক বা ভেরিয়েবল নেমকে এরে বলা হয়। আচ্ছা, আমরা এখানে কিছু এক্সাম্পল দেখি, তাহলে এরে নিয়ে আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই লাইনটা আমরা একটু পড়ি। দেখেন, একটি সাবস্ক্রিপ্ট দ্বারা প্রকাশিত চলককে 1 ডাইমেনশনাল এরে, 2টা সাবস্ক্রিপ্ট দ্বারা প্রকাশিত চলককে 2 ডাইমেনশনাল, এবং 2 এর অধিক হলে সেটাকে মাল্টি ডাইমেনশনাল বলা হয়। তবে 7টার বেশি ব্যবহার করা যাবে না। ব্যাপারটাকে এই জায়গাটা আমরা একটু দেখি। দেখেন, এগুলো হচ্ছে এরে ডিক্লারেশন, আর এগুলো হচ্ছে তার এক্সপ্লেনেশন। সো আমরা এগুলো দ্বারা কি বোঝানো হয়, এই ব্যাপারটাকে আমরা এখানে একটু বুঝবো। সো প্রথমে বলা হয়েছে, দেখেন, রিয়েল A5। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা বোঝানো হয়েছে যে এ ইজ এ রিয়েল এরে। দেখেন, এটা কি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার এরে। দেখেন, এখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে যে এখানে এটার যে ডাটা টাইপ সেটা হচ্ছে রিয়েল ডাটা টাইপ। আচ্ছা, এবং এইটার এলিমেন্ট আছে 5টা। কয়টা আছে? 5টা, এবং সেগুলো হচ্ছে A1 A2 A3 A4 A5। এই যে প্রথমটা দ্বারা এই জিনিসটাই জাস্ট বোঝানো হয়েছে। পরেরটা কি? ইন্টিজার A3। তার মানে এখানে যে এটা আছে সেটার যে ডাটা টাইপ সেটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ, এবং এইটার এলিমেন্ট হচ্ছে 3টা। এটা এলিমেন্ট হচ্ছে 3টা, A1 A2 A3। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন আসেন এই জায়গাতে, এখানে দেখেন, এখানে বলা হয়েছে রিয়েল A3। এই চিহ্ন দ্বারা বোঝানো হয় 3 থেকে 5 পর্যন্ত, 3 থেকে 5 পর্যন্ত। তার মানে এখানে রিয়েল এ দ্বারা বোঝানো হয়েছে এ ইজ এ রিয়েল এ ভেরিয়েবল। রিয়েল, এটা অবশ্যই বাস্তব সংখ্যা মেনশন করে দেওয়া হয়েছে, এবং এটার এলিমেন্ট 3টা হচ্ছে A3 A4 A5, অর্থাৎ 3 থেকে 5 পর্যন্ত। আর যদি এরকম না থাকে, শুধু 3 থাকতো, তার মানে 1 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ প্রথম 3টা। ক্লিয়ার না ব্যাপারটা? ওকে। তারপর হচ্ছে ডাইমেনশন A23। তো ডাইমেনশন আমরা কখন ব্যবহার করি? ডাইমেনশনগুলো আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ব্যবহার করি। যেমন এখানে বলা হয়েছে 2 3, তার মানে 2/3 একটা ম্যাট্রিক্স আমরা চিন্তা করতে পারি। 2টা সারি 3টা কলাম, 2টা সারি 3টা কলাম। আমরা যদি একটা ম্যাট্রিক্স লিখি, দেখেন 2টা সারি 2 3 5 0 9 2, আমি একটা জাস্ট লিখলাম আর কি। সো এটাকে যদি আমরা একটা এ ম্যাট্রিক্স ধরি, তাহলে এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। সারি 2টা, সারি 2টা, কলাম 3টা। হ্যাঁ, এটাকে আমি উপরে লিখি। তাহলে দেখেন এই যে 2 3, তার মানে হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম,
তারপর হচ্ছে প্রথম সারির তৃতীয় কলাম, এই যে দেখেন 1 3 মানে প্রথম সারির তৃতীয় কলাম। তারপর হচ্ছে দ্বিতীয় সারির প্রথম কলাম, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, দেখেন দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারির তৃতীয় কলাম হচ্ছে 2। তার মানে ডাইমেনশনটা আমরা যখন দুইটা ম্যাট্রিক্সের গুণ বা যোগ বা এই টাইপের ব্যাপারগুলো যখন আমরা করব না, তখন আমরা যে এরে ডিক্লারেশনটা ব্যবহার করব সেটা হচ্ছে ডাইমেনশন, সেটা হচ্ছে ডাইমেনশন। আচ্ছা, তারপর হচ্ছে রিয়েল এ -2 থেকে 3। সো -2 থেকে 3 পর্যন্ত যদি আমরা সংখ্যা রেখা চিন্তা করি, দেখেন যদি আমরা সংখ্যা রেখা চিন্তা করি, -2 পরে -1, তারপর 0, তারপর 1, তারপর 2, তারপর হচ্ছে 3, তাহলে কয়টা আছে এখানে? 6টা। এই যে দেখেন a-2, a-2, a-1, a0, a1, a2, a3, এইগুলো হচ্ছে তার এক্সপ্লেনেশন। আশা করি এর ব্যাপারগুলো আমরা বুঝতে পেরেছি, তাই না? ওকে, এখন আমরা সামনে আগাই। এখন আমরা কিছু চলক দেখব। আচ্ছা, এখানে আমরা কিছু চলক দেখি এবং আমরা দেখব যে এই চলকগুলোর মান শুদ্ধ নাকি অশুদ্ধ। আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেগুলো শুদ্ধ নাকি অশুদ্ধ সেটা আমরা একটু দেখব। আচ্ছা, দেখেন এক্স রে, এটা শুদ্ধ নাকি অশুদ্ধ? এই এক্স রে কে আপনি চলক হিসেবে ব্যবহার করতে পারবেন কি না? অবশ্যই পারবেন না, কারণ এখানে হাইপেন ব্যবহার করা হয়েছে, হাইপেন ব্যবহার করা যায় না। আর ব্যাপারটা যদি এরকম হতো তাহলে এটা অবশ্যই শুদ্ধ হতো, কারণ এখানে আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে, আন্ডারস্কোর ব্যবহার করা যায়। ওকে, তারপরে আমরা আসি ডেপথ। এটা অবশ্যই শুদ্ধ, কারণ এখানে কোনো সমস্যা নাই। চলক লেখার নিয়ম অনুযায়ী আমরা জানি যেটা 6টা ক্যারেক্টার বিশিষ্ট হতে হবে ম্যাক্সিমাম, এখানে 4 ক্যারেক্টার বিশিষ্ট। প্রথমটা অবশ্যই একটা আলফাবেট হতে হবে, এটা আলফাবেট, সো অল আর ওকে। নেক্সট, 3 রাইডার, এটা ডেফিনেটলি ভুল। কেন ভুল বলেন তো? দেখেন যদি শুধু এরকম হতো RDYR হুইচ ইজ রাইট, বাট 3RDYR এটা অবশ্যই রং, কারণ এখানে প্রথমে কোনো নাম্বার ব্যবহার করা যাবে না। প্রথম ডিজিট বা প্রথমটা অবশ্যই একটা আলফাবেট হতে হবে। সো এটা যেহেতু প্রথমটা আলফাবেট না, দ্যাট মিন্স ইটস টোটালি রং। ওকে, নেক্সট, স্টুডেন্টস। এখানে দেখেন স্টুডেন্টস, আমরা একটু দেখি STUDENT, যদি এতটুক হতো তাহলে ঠিক আছে, কারণ এখানে ক্যারেক্টার 6টা। ক্যারেক্টার দেখেন 3টা 6টা, সরি, যদি এতটুক হয় স্টুডেন্ট তাহলে সঠিক, কারণ এখানে ক্যারেক্টার 6টা। বাট যখনই আমি এখানে TS ব্যবহার করব তখন এখানে ক্যারেক্টার হয়ে যাবে 8টা। সো 8 ক্যারেক্টার তো ব্যবহার করা যায় না, আপনার ক্যারেক্টার ম্যাক্সিমাম 6টা হতে হবে, 1 থেকে 6টা ক্যারেক্টার হতে হবে, মানে 1 থেকে 6 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। বাট স্টুডেন্টস এখানে ক্যারেক্টার হচ্ছে 8টা, সো এটা অবশ্যই রং। ওকে, এনইউ কেন শুদ্ধ অশুদ্ধ বলেন তো? এখানে ভুল হয়, যদি শুধু এনইউ থাকে তাহলে এটা শুদ্ধ। বাট যদি n.u, এখানে ডট আছে, যদি n.u হয় তাহলে এটা অবশ্যই অশুদ্ধ, কারণ ডট ব্যবহার করার কোনো নিয়ম কিন্তু আমাদের নাই। ডট দেখেন এই যে n.u, ডট ব্যবহার করা যাবে না, কারণ ডট ব্যবহার করার কোনো নিয়ম কিন্তু নাই। ওকে, স্টপ কেন ব্যবহার করা যাবে না বলেন তো? কারণ স্টপ ইজ এ ফরট্রান স্টেটমেন্ট। আমরা একটু আগে বলেছিলাম স্টার্ট, স্টপ, এন্ড এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন, এবং লাইব্রেরি ফাংশনকে চলক হিসেবে ব্যবহার করা যায় না। আচ্ছা, আরো কিছু দেখি। রিয়েল, এটা অশুদ্ধ, কারণ এটা একটা লাইব্রেরি ফাংশন। রিয়েল, ফ্লট, তারপর হচ্ছে ইন্টিজার, এইগুলোকে ব্যবহার করা যাবে না। আচ্ছা, A3, এটা অশুদ্ধ কেন বলেন তো? কারণ দেখেন এখানে প্রশ্নটাকে আমি ভুল লিখেছি। A3, হ্যাঁ, এখানে প্রশ্নই লেখা ভুল হয়েছে। দেখেন এখানে A3, আমি প্রশ্নটাকে আগে একটু ঠিক করে নিচ্ছি। এখানে ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, হ্যাঁ। এখন দেখেন এটা ডেফিনেটলি অশুদ্ধ, এই যে, কারণ এখানে আমাদের বন্ধনী ব্যবহার করা হয়েছে। বন্ধনী ব্যবহার করার নিয়ম কিন্তু আমাদের
ফোরটন চলকের মধ্যে নেই। সো এখানে বন্ধনী ব্যবহার না করে যদি আমাদের কোয়েশ্চনটা এরকম হতো, যদি এরকম হতো A3, তাহলে এটা অবশ্যই শুদ্ধ, বা 3A এটা অবশ্যই অশুদ্ধ, কারণ প্রথমে কি ব্যবহার করা হয়েছে, নাম্বার ব্যবহার করা হয়েছে, ডিজিট ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে NU প্লাস JU অশুদ্ধ, কেন, কারণ প্লাস লেখার কোনো নিয়ম নাই। আমরা ফোরটন স্টেটমেন্ট ক্ষেত্রে চলক লেখার যে নিয়মগুলো দেখেছিলাম সেখানে কিন্তু প্লাস লেখার কোনো নিয়ম নেই, কোনো অনুমতি নাই, দ্যাট মিনস এটা অশুদ্ধ। আচ্ছা, ফরম্যাট কি আমরা ব্যবহার করতে পারবো না, কারণ ফরম্যাট ইজ এ ফোরটন স্টেটমেন্ট। অনেকগুলো ফোরটন স্টেটমেন্ট আছে, যেমন মনে করেন রিড, রাইট, প্রিন্ট, তারপর হচ্ছে স্টপ, এন্ড, স্টার্ট, এরকম আরো অনেক স্টেটমেন্ট আছে, ওইগুলোকে কখনোই চলক হিসেবে ব্যবহার করা যাবে না, কারণ এগুলো ফোরটনের স্টেটমেন্ট বা লাইব্রেরি ফাংশন বা কিওয়ার্ড। আউটপুট শুদ্ধ, আউটপুট ব্যবহার করা যাবে। এখন এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করলাম, এখন একটু দেখে নিচ্ছি খুবই সহজভাবে চলক এবং ধ্রুবকের মধ্যে পার্থক্যগুলো, খুবই সহজ। আচ্ছা, আমরা এতক্ষণ আলোচনা যেহেতু করেছি, এখন খুব ইজিলি আমরা ব্যাপারগুলো বুঝতে পারবো। দেখেন, কনস্ট্যান্ট হচ্ছে ডাটা সংরক্ষণের জন্য, থাক এত বেজালে যাচ্ছি না, কনস্ট্যান্ট হচ্ছে যার মান পরিবর্তন হয় না, আর চলক হচ্ছে যার মান পরিবর্তন হয়, সহজভাবে বললাম। কনস্ট্যান্টের নাম দেওয়ার কোনো নির্দিষ্ট নিয়ম নাই, কনস্ট্যান্ট আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন, কিন্তু চলকে নিতে পারবেন না। ওই যে আমরা 3টা রুলস পড়েছিলাম, মনে আছে, যে চলকের নাম 1 থেকে 6 ক্যারেক্টার বিশিষ্ট হতে হবে, প্রথমটা অবশ্যই একটা কি হতে হবে, আলফাবেট হতে হবে। তার মানে চলকের ক্ষেত্রে নাম দেওয়া নির্দিষ্ট নিয়ম রয়েছে, বাট ভেরিয়েবলের কনস্ট্যান্টের কিন্তু সেটা নাই। আচ্ছা, কনস্ট্যান্ট ডাটার জন্য প্যারামিটার যেটা স্টেটমেন্ট দ্বারা চলক নামকরণ করা যায়, কিন্তু প্রোগ্রাম নির্বাহের সময় এর মান পরিবর্তন করা যায় না। কনস্ট্যান্ট মানে হচ্ছে পরিবর্তন করা যায় না, আর চলক মানে পরিবর্তন করা যায়। আর একটা ব্যাপার হচ্ছে যে কনস্ট্যান্টের মধ্যে আমরা প্যারামিটার ব্যবহার করতে পারি, কিন্তু চলকের মধ্যে প্যারামিটার ব্যবহার করা যায় না। এগুলো আমরা আরো ডিটেইলস সামনে গিয়ে আলোচনা করব। ওকে, আরো কিছু পার্থক্য আছে। এখানে আমরা দেখে নেব একটু ফিক্সড পয়েন্ট, এখানে কোশ্চেনটা ভুল হয়েছে, এখানে হবে ফিক্সড পয়েন্ট কনস্ট্যান্ট এবং ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য। প্রশ্ন হবে ফিক্সড পয়েন্ট কনস্ট্যান্ট এবং ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য। তো ফিক্সড পয়েন্টটা আমরা কোথা থেকে পেয়েছিলাম, মনে আছে আপনার? ফিক্সড পয়েন্টটা আমরা পেয়েছিলাম ইন্টিজার নাম্বার থেকে। ইন্টিজার নাম্বার কনস্ট্যান্টকেই ফিক্সড পয়েন্ট কনস্ট্যান্ট বলা হয়, এবং রিয়েল নাম্বার কনস্ট্যান্টকেই ফ্লোটিং বা ভাসমান বিন্দু ধ্রুবক বলা হয়। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ফিক্সড পয়েন্টের মধ্যে দশমিক থাকবে না, দশমিক থাকা যাবে না। ফ্লোটিং পয়েন্টের মধ্যে দশমিক থাকতেই হবে, না থাকলে নিয়ে আসতে হবে। যেমন আমি যদি আপনাকে বলি রিয়েল 2, এটা ভুল, এটাকে লিখতে হবে 2.0। আচ্ছা, এটাকে আমি মুছে দিলাম। স্থির বিন্দু ধ্রুবক বা সংখ্যার সামনে প্লাস বা মাইনাস ব্যবহার করা যায়, এইটা দুইটার ক্ষেত্রেই ব্যবহার করা যায়, এটা আমরা সামনে আলোচনা করেছি। প্লাস মাইনাস দুইটাই আপনি সহজে মনে রাখবেন। ফিক্সড পয়েন্ট কনস্ট্যান্ট বলতে আমরা ইন্টিজার নাম্বার কনস্ট্যান্টকে বুঝি, আর ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট বলতে আমরা রিয়েল নাম্বার কনস্ট্যান্টকে বুঝি। সো আপনার ইন্টিজার নাম্বার কনস্ট্যান্টের যতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেগুলো থাকবে ফিক্সড পয়েন্ট কনস্ট্যান্টের মধ্যে, আর রিয়েল নাম্বার কনস্ট্যান্টের যতগুলো বৈশিষ্ট্য থাকবে সব থাকবে ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্টের মধ্যে। স্থির বিন্দু ধ্রুবক বা সংখ্যায় মাত্র এক প্রকারে লেখা যায়, এটা একভাবেই লেখা যায়, বাট এটাকে অনেকভাবে লেখা যায়, যেমন দশমিক বিন্দু আকারে লেখা যায় এবং সূচকীয় আকারে লেখা যায়। আমরা যে ক্লাসিফিকেশনটা করেছিলাম মনে আছে, যেখানে আমরা সিঙ্গেল প্রেসিশন, ডাবল প্রেসিশন, এক্সপোনেনশিয়াল ফর্ম, ডেসিমেল ফর্ম, এগুলো এই মানে এটা প্রকারভেদ আছে, বাট এটা কোনো প্রকারভেদ নাই। এখানে এটা প্রশ্ন হবে ফিক্সড পয়েন্ট কনস্ট্যান্ট এবং ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য। এটা ভুলবশত চলক এবং ধ্রুবকের মধ্যে পার্থক্য হয়ে গেছে। আচ্ছা, আরো দুইটা পার্থক্য আছে। স্থির বিন্দু ধ্রুবক বা সংখ্যা সর্বদা সিঙ্গেল প্রেসিশন হয়, এবং ভাসমান বিন্দু হচ্ছে সেটা সিঙ্গেল প্রেসিশন হতে পারে, আবার সেটা ডাবল প্রেসিশনও হতে পারে। এই সিঙ্গেল প্রেসিশন, ডাবল প্রেসিশন কি এখন অনুগ্রহ করে জিজ্ঞেস করবেন না, কারণ এটা আমরা ইতোমধ্যে ডিটেইলস আলোচনা করে এসেছি। তারপর হচ্ছে ফিক্সড পয়েন্টের ক্ষেত্রে 32 বিট কম্পিউটার এত ডিজিট পর্যন্ত নিতে পারে, বাট ফ্লোটিং পয়েন্ট হচ্ছে সেটা
এতটুকু পর্যন্ত নিতে পারে, এবং ডাবল প্রেসিশন এতটুকু পর্যন্ত নিতে পারে, মানে অনেক মান সেটা নিতে পারে, যেটা আমরা পড়েছিলাম যে তার সূচক -308 থেকে +308, কিন্তু এটা ছিল -38 থেকে সরি এই এতটুকু থেকে এতটুকু পর্যন্ত। আর এটা হচ্ছে এই অংশ থেকে এই, মানে এই অংশ থেকে এই অংশ, মানে এই মানগুলো আর কি, এগুলো হচ্ছে এখানে পার্থক্য